ওকে, সো আমাদের প্রিভিয়াস ক্লাস যে টপিকটা ছিল আমি বলেছিলাম আপনাদেরকে ওয়ার্কশিট। ওকে, এবং সাথে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ ছিল, তাই না? সো এখানে আমাদের ফার্স্ট ইমপ্রেশন কি ছিল? ওয়ার্কশিটটা আমি কি বলেছিলাম? এটা কি হিসাব চক্রের কি ধাপ ছিল স্যার? কোচিং ধাপ। ইনসেট নট ম্যান্ডেটরি টু মেক। বাট আপনি যদি অ্যাডজাস্টিং এন্ট্রিস এর কথা বলেন, আপনি যদি ক্লোজিং এন্ট্রিস এর কথা বলেন, যেগুলো আমরা কি বলছি, অ্যাডজাস্টিং মিনস হোয়াট? সমন্বয় দাখিলা, রাইট? এবং আপনি যদি বলেন যে কি ক্লোজিং এন্ট্রিস সমাপনী দাখিলা, এটা কিন্তু ম্যান্ডেটরি মেক করতে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাকাউন্টিং সাইট, রাইট? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা তো ওয়ার্কশিট জানি, এটা একটা রোড ম্যাপ হিসেবে কাজ করে ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রাইট? মনে আছে আর্থিক বিবরণীর ক্ষেত্রে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা মেকশিওর করবো, এটার জন্য রোড ম্যাপ হিসেবে কাজ করবে কে? রেসপন্সিবিলিটিস ওয়ার্কশিট। কে বলো? কে মেকশিওর হিসেবে কাজ করবে? ওয়ার্কশিট। সো এখন বিষয় হচ্ছে আমরা ওয়ার্কশিটের পরবর্তী যেটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে কি ক্লোজিং এন্ট্রিস নিয়ে কাজ করছি। আমরা অনেকেই বলেছে স্যার ক্লোজিং এন্ট্রিস কিছু প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটার আপনি যদি ওভারকাম করতে চান, ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বলেছিলাম এখানে আপনাকে পাঁচটা পিলার্স ফলো আপ করতে হবে। হাউ মেনি পিলার্স? 5 পিলার্স। সো এখানে আগে আমরা একটু ব্রিফিং করি ক্লোজিং এন্ট্রিস এর কোন কোন বিষয়গুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আপনি ক্লোজিং এন্ট্রি দিচ্ছেন কখন বলেন তো? একটা নির্দিষ্ট হিসাবকাল, রাইট? ওকে, সো যেটাকে আমরা বলছি অ্যাকাউন্টিং পিরিয়ড লেটার, সার্টেন অ্যাকাউন্টিং পিরিয়ড লেটার, রাইট? তো আপনি যখন এই ক্লোজিং এন্ট্রিস এ প্রোভাইড করতে যাচ্ছেন, এটার একটা প্রিন্সিপাল আছে। এটা কি ছিল বলতো? ক্লোজিং এর জন্য কি ছিল? ক্লোজিং এন্ট্রিস দেওয়া হয় কোন নীতি অনুসারে মনে আছে, বা কোন ধারণা অনুসারে বলতো? রাইট, হিসাবকাল বা সময়কাল ধারণা, ঠিক আছে? এবং এটা প্রদান করা হয় বলেছিলাম কখন? নির্দিষ্ট হিসাবকাল বা সময়কাল শেষে, সার্টেন অ্যাকাউন্টিং পিরিয়ড লেটার, রাইট? আচ্ছা, এখানে বেসিকলি কোন কোন হিসাবগুলোকে আপনি সমাপনী মিন্স কি, যেটাকে আমরা বন্ধ করছি, ক্লোজিং, রাইট? ক্লোজ করা। আপনি এখানে মূলত ক্লোজ করছেন কোন হিসাবগুলোকে বলুন তো? নামিক হিসাব, যেটাকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বলছি অ্যাকর্ডিং টু দা ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ওকে, যেটাকে আমরা সনাতন পদ্ধতিতে নামিক হিসাব বলছি, যেটাকে অনেকে আয় ব্যয় বাচক বলে, রাইট? তো মূলত এটাকে আমেরিকান কনসেপ্টে বলা হচ্ছে আয় এবং ব্যয় হিসাব, রাইট? যেটাকে আলাদাভাবে সেগ্রিগেট করা হয়েছে। সবাই বুঝতেছেন? তাছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে এনশিওর করা হয়েছে, এখানে অস্থায়ী হিসাব বলা হয়েছে। কি হিসাব বলা হয়েছে? তো নামিক হিসাব অনেকে অস্থায়ী হিসাব বলে, ঠিক আছে? তবে এখানে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে যখন আপনি সোল ট্রেডার্স পার্সপেক্টিভে করবেন, কি বললাম স্যার? সোল ট্রেডার্স। সোল ট্রেডার্স এর একটা কনসেপ্ট রয়েছে, কোম্পানির জন্য আরেকটা কনসেপ্ট রয়েছে। এর কি অবস্থা দেখছো সবাই? হ্যাঁ, আজকে তো মনে হয় একটা ব্যাপার হবে। হ্যাঁ, সবাই তোমরা স্ট্যাচু হয়ে না হয়ে গেছে, নর্মাল থাকো, ঠিক আছে? এনিওয়েজ, তাহলে আমি কি বলছিলাম? আমি বলছিলাম হচ্ছে কি, যখনই আমরা সোল ট্রেডার্স বেসিস কাজ করব, সেক্ষেত্রে 5 পিলার্স কে কে থাকবে? all sort of revenues first of all, then all sort of expenditures, then net profit or net loss, and last pillar is that for drawings. মনে আছে? কিন্তু আপনি যদি কোম্পানির পার্সপেক্টিভে ক্লোজিং এন্ট্রিস কথা বলেন, সেক্ষেত্রে all sort of revenues, okay fine, then all sort of expenditure, okay, then third one net income and নেট লস, ওকে? সো এখানে তো আমরা একটা অল্টারনেটিভ বলেছি, নেট ইনকাম ও নেট লস, রাইট? ফাইনালি আরেকটা কাজ করে থাকে কোম্পানির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি জানো? ডিভিডেন্ডস। কি কাজ হয়ে থাকে? ডিভিডেন্ড। আমি বলতে পারেন স্যার এখানে ড্রয়িংস কাজ করছে, এখানে ডিভিডেন্ড কেন কাজ করছে? মনে রাখতে হবে, রিমেম্বার দিস ওয়ান থিং, ড্রয়িং সোল ট্রেডার্স এর জন্য এটা মালিকের ব্যক্তিগত খরচ। বাট আপনি যদি কোম্পানির পার্সপেক্টিভ ড্রয়িংস এর কথা বলেন, উত্তোলনের কথা বলেন, এখানে আসলে উত্তোলন বলতে কোনো বিষয় নেই। এখানে আছে হচ্ছে কি আয়কর, ঠিক আছে? যেটা আমরা সোল ট্রেডার্স এর ক্ষেত্রে আয়করটা পার্সোনাল ট্যাক্স হিসেবে ডিফাইন করেছি, বিকজ অফ এক মালিকানা বা সোল ট্রেডার্স, এটা কিন্তু লিগাল অ্যাক্টের পর্যায়ে রাখা হচ্ছে না বা নেই, কোনো আইনসৃষ্ট প্রতিষ্ঠান না, রাইট? আপনি যদি কোম্পানির পার্সপেক্টিভে কথা বলেন, ইট হ্যাজ এক্সাক্ট কোম্পানি অ্যাক্ট হুইচ ইজ 1994, মনে আছে? তো আপনি এখানে যে ট্যাক্সটা কোম্পানি প্রোভাইড করে, সেটাকে আমি কি ট্যাক্স বলেছিলাম? ভেরি গুড, কর্পোরেট ট্যাক্স। তার মানে এখানে আয় কোডটাকে আপনি ব্যক্তিগত পর্যায়ে রাখা যাবে, ব্যক্তিগত খরচ বলা যাবে? অফকোর্স। তাহলে এখানে একটা ব্যাপার স্যাপার আছে, তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে।
কোথায় আপনি কোন বিষয়টাকে কিভাবে অ্যাপ্রোচ ওয়েতে নিয়ে যাচ্ছেন। আচ্ছা এনিওয়েজ, তাহলে আমরা ড্রয়িংসটা কিন্তু এক মালিকানা বা সোল ট্রেডার্সের ক্ষেত্রে রেখেছি। বাট আমরা যখন কোম্পানির ক্ষেত্রে কাজ করছি, সেটা কিন্তু আপনি কি বলবেন, সেটা কিন্তু কর্পোরেট ট্যাক্স হিসেবে কাজ করছে, এটা মালিকের বা শেয়ার হোল্ডারদের কোনো ব্যক্তিগত পর্যায়ে রাখা হচ্ছে এভাবে বলার কোনো সুযোগ নেই। তবে এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, কোম্পানি দুইভাবে কর দিয়ে থাকে। ডু ইউ নো দ্যাট? ফার্স্ট ওয়েটা কি জানো? ফার্স্ট ওয়েটা হচ্ছে কি, বলেন আপনারা, ফার্স্ট ওয়েটা কি? ফার্স্ট ওয়েটা হচ্ছে কি, কোম্পানি তার যে আয়টা হচ্ছে, যে লাভটা হচ্ছে, লাভের উপর কর দিচ্ছে, যেটাকে আমরা কর্পোরেট ট্যাক্স বলছি। কি ট্যাক্স বলছি? আবার যে শেয়ার হোল্ডাররা তাদের যে কর দিচ্ছে, তাদের যে ইন্ডিভিজুয়াল প্রফিটের উপর বা এর উপর, ঠিক আছে, সেটা হচ্ছে কি পার্সোনাল ট্যাক্স। কি ট্যাক্স বলছি আমরা? রাইট। সো এখানে দুইভাবে কর যাচ্ছে কিন্তু, বুঝছে? তো ক্লোজিং এন্ট্রি, সে কারণে আপনি যখন কার কাজ করবেন, কোম্পানির পার্সপেক্টিভে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এখানে 5 পিলার্স এর মধ্যে লাস্ট পিলারটা কাজ করছে হচ্ছে কার জন্য? ফর ডিভিডেন্ডস, লভ্যাংশ পার্সপেক্টিভে। লভ্যাংশ মিন্স কি? লভ্যাংশ মিন্স ডিভিডেন্ড, যেটাকে আমরা বলছি লাভের একটা অংশ, লভ্যাংশ, যেটাকে আমরা ডিভিডেন্ড বলছি। প্রফিট মেক করা হয়েছে, প্রফিটের একটা পোর্শন শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ওকে, যেটা ডিস্ট্রিবিউশন হয়, তারা যেটা রিসিভ করে, এটাকে আমরা ডিভিডেন্ড হিসেবে দেখিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে ক্লোজিং ক্লিয়ার হচ্ছে সবার? ক্লোজিং আমরা কি বলতে পারছি, এটা যদি আমরা একটু রিভিউ করি তাহলে কি হয়েছে বলেন তো সবাই? কোম্পানির পার্সপেক্টিভে ক্লোজিং এন্ট্রিস একটা সেগমেন্টে কাজ করে, একটা পার্সপেক্টিভ কাজ করে। আবার আপনি যখন দেখবেন সোল ট্রেডার্স, যেটাকে আমরা এক মালিকানা বলছি, এক মালিকানার ক্ষেত্রে একটা আরেকটা ভিত্তিতে কাজ করে, একটা পার্সপেক্টিভে কাজ করে। এবং এক্ষেত্রে পাঁচটা পিলার্স কি কি বলেছে? ফর রেভিনিউস, ফর এক্সপেন্ডিচার্স, for profit or loss, and last place that price. আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা সোল ট্রেডার্স এর ফলো আপ করবো, যেহেতু আমাদের একাডেমিক এটাই বেশি থাকে, তবে কোম্পানিটা আমাদের ভার্সিটি সেগমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কাজ করবে তখনই আমরা অলরেডি ফ্রি হ্যান্ড নোটস লিখে নিয়েছি এগুলোর জন্য, তখন কোনটা ইম্পর্টেন্স, যখন যেটা প্রয়োজন সেটাকে জাস্ট আমরা ইউটিলাইজ করবো। আমাদের কাছে সব ডকুমেন্টস থাকতে হবে, ঠিক আছে? এনিওয়েজ, এখন আমরা আরো কিছু ইনফরমেশন নেব। যেমন যদি আপনি একটা অ্যাডভান্স ইনফরমেশন নিয়ে কথা বলেন, সেটা হচ্ছে কি সমাপনী পরবর্তী হিসাব কারাগারে থাকে, ঠিক আছে? যেমন আমরা ক্লোজিং এন্ট্রি যখন প্রোভাইড করি, তখন দেখা যাচ্ছে কি রেভিনিউস, এক্সপেন্ডিচার, ড্রয়িংস, এই টাইপস এর যতগুলো অস্থায়ী হিসাব আছে, সবাই ক্লোজ হয়ে যাচ্ছে না? তার পরবর্তী কিন্তু কিছু হিসাব স্থায়ী হিসাব থেকে যাচ্ছে, তাই না? হিসাব বলেছি স্থায়ী হিসাব, যেগুলোকে আমরা রিয়েল অ্যাকাউন্ট বলি, বাস্তব হিসাব বলে থাকি। এই জাস্ট রিয়েল অ্যাকাউন্টে কারা কারা বিলং করে কে বলতে পারবেন? all sort of assets, all sort of liabilities, and more importantly, capital accounts. Is it clear? এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট হিসেবে কাজ করে, বুঝছেন? এবং এরাই আলটিমেট পোস্ট ক্লোজিং এন্ট্রিস দেখা যায়, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স হিসেবে এদেরকে রাখা হয়। আপনি দেখবেন সমাপনী পরবর্তী রেয়ামিল, আর রাফি বোঝা যাচ্ছে? সমাপনী পরবর্তী রেয়ামিল যখন করবেন, এই স্থায়ী রিয়েল অ্যাকাউন্ট গুলোকে নিয়ে আপনাকে রেয়ামিলটা করতে হবে। রাইট, মিনস দ্যাট এখানে কোনো অস্থায়ী হিসাব থাকবে না। আর ইউ গেটিং মি স্যার? ইয়েস অর নো? তার মানে আপনাকে বুঝতে হবে সমাপনী দাখিলা দেওয়ার আগে এবং পরে অবস্থানটা কি হচ্ছে। তার মানে দেখেন, আপনি যখন সমাপনী দাখিলার আগের কাজ করছেন, এখানে সব ধরনের হিসাব থাকতেছে, স্থায়ী অস্থায়ী, রাইট? বাট আপনি যখন ক্লোজিং এন্ট্রিস প্রোভাইড করে ফেলেছেন, আফটার দ্যাট আপনি কিন্তু কোনো ধরনের অস্থায়ী হিসাবটা রাখতে পারছেন না। ওরা থাকবেই না, ওরা ভ্যানিশ, কারণ ওদেরকে আপনি অলরেডি এক্সিস্টেন্স জিরো করে দিয়েছেন। তার মানে থাকবে কারা বলেন স্যার? স্থায়ী হিসাব, রিয়েল অ্যাকাউন্টস। ওকে, এবং হ্যাঁ, অস্থায়ী হিসাব বন্ধ করার মানেই হচ্ছে আমরা যেটা ক্লোজিং এন্ট্রিস বলছি, সেখানে তো বলা হয়েছে, কি বলা হয়েছে, একটা সার্টেন টাইম লেটার আপনি কি করছেন, এই অস্থায়ী হিসাবগুলোকে বন্ধের জন্যই আপনি ক্লোজিং এন্ট্রিস প্রোভাইড করছেন, এবং যেটা অ্যাকাউন্টিং সাইকেলসে ম্যান্ডেটরি স্টেপ হিসেবে কাজ করছে, বুঝছেন? সবাই পারফেক্টলি বুঝছেন? আর কোনো কনফিউশন আছে? ওকে, থ্যাংক ইউ স্যার।